সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আগের ভিডিওটা দেখেছো বা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন, যেখানে বেসিক্যালি আমি ডিসকাস করেছি যে আমি কিভাবে পিএইচডি পেয়েছিলাম এবং পিএইচডি পেতে গেলে কি কি করতে হয়, কাইন্ড অফ একটা জেনারেল ওভারভিউ। অনেস্টলি আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেটার রেসপন্স পেয়েছি এবং তার ফলো আপ ভিডিও হিসেবে আমি একটা অন্য ভিডিও প্ল্যান করেছিলাম, কিন্তু কিছু কমেন্ট পেয়ে এবং আমার কিছু বন্ধু আমায় বলল যে ওটার পরে এই ভিডিওটা যদি বানাই তাহলে এটা অনেক বেশি রেলিভেন্ট হয় এবং কোহারেন্ট স্টোরি হয়। তো আমি ভাবলাম ওকে ঠিক আছে, তাহলে এটাই করা যাক। যাই হোক, গৌরচন্দ্রিকা ছেড়ে এবার মেন টপিকে আসা যাক। তো আমার আজকের এই ভিডিও মোস্টলি তাদের জন্যে যারা বিএসসি বা বিটেক করেছে বা করছে। আমি অনেককে জানি যে যারা বিএসসি বিটেক করছে ঠিক কথাই, কিন্তু তাদের নেক্সট পার্ট কি হবে, যে হোয়েদার তারা এমএসসি করবে বা এমটেক করবে বা কোথাও কোনো কোম্পানিতে জব করবে বা যে কোনো জব পেলে জব করবে, সেটা তাদের বাড়ির বাবা মা ডিসাইড করে। তো আপনি যদি সেরকম বাড়ির বাবা মা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনিও দেখতেই পারেন, এবং আপনার যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ছেলে মেয়ের সঙ্গে শেয়ার করবেন। তবে আমি সাজেস্ট করব যে একবার তাদেরকেও জিজ্ঞেস করে নিন যে তারা কি চাইছে। আমার মনে হয় সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রাদার দেন হোয়াট ইউ থিঙ্ক। এনিওয়ে, যেটা বলছিলাম যে আজকের ভিডিওর উদ্দেশ্য বেসিক্যালি যে যারা পিএইচডি করতে ইচ্ছুক, কিন্তু মোটামুটি পিএইচডি করতে গেলে যে রিসার্চ এক্সপিরিয়েন্সের কথা আমি আগের ভিডিওতে বলেছি, তো সেই রিসার্চ এক্সপিরিয়েন্সটা কিভাবে পেতে হয় হয়তো জানা নেই। কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। কেননা কিভাবে রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করব, আজকে মোস্টলি আমি সেই বিষয়গুলো নিয়েই ডিসকাস করব। আজকের টপিক প্রি পিএইচডি রিসার্চ এক্সপিরিয়েন্স। আমি এই কথাটা যখন বলছি যে প্রি পিএইচডি, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে কেউ জেনারেল লাইনে মাস্টার ডিগ্রি করছে বিএসসির পরে, আনলেস ন্যাশনাল এডুকেশন পলিসি ওয়াইজ কেউ বিএসসি 4 ইয়ার বিএসসির যে প্ল্যানটা কনসিডার হয়েছিল সেই 4 ইয়ার বিএসসির প্ল্যানের 4th ইয়ারে রয়েছে, বা যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে বিটেক করছে। তো প্রথমে বলে নিই যারা বিএসসি করছে, যদি 3 বছরের বিএসসি হয়ে থাকে তাহলে 3 বছরের বিএসসি হলে সবার আগে যেটা করতে হবে, মানে প্রপার রিসার্চ করলেও, মানে একটা স্ট্যান্ডার্ড রিসার্চ প্রজেক্ট এক্সিকিউট করে দিলেও বিএসসি পিএইচডির অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ ইউ আর নট এলিজিবল। ইটস আনফর্চুনেট, কিছু করার নেই, কেননা পিএইচডিগুলোর ক্ষেত্রে 4 বছরের এক্সপিরিয়েন্স চাই ব্যাচেলার্স যদি হয়, অর বিএসসি প্লাস এমএসসি। আর যারা বিটেক করছে তাদের জন্য 4 ইয়ার্স 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইজ এনাফ। তো কাইন্ড অফ বুঝতেই পারছো যে যারা জেনারেল লাইনে আছে মোস্টলি তাদের জন্য এটা হেল্পফুল। এবার যারা বিএসসিতে আছে, যদি 4 বছর না হয়, মানে যারা বিএসসি 4 বছরে আছে তাদের ফাইনাল ইয়ারটা উইল বি ডেডিকেটেড টু দ্য রিসার্চ, আর যারা বিটেক তাদেরও। কেননা আমি বারবার 4 বছরে ফোকাস করতে চাইছি, কেননা যে পিএইচডিতে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো বের হয় সেগুলোতে ব্যাচেলার্স উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স অর ব্যাচেলার্স প্লাস মাস্টার্স ইন দ্যাট পার্টিকুলার সাবজেক্ট। তবে যদি ব্যাচেলার্স কেউ করে সেক্ষেত্রে সাবজেক্টটা অতটা ম্যাটার করে না, যে ব্যাচেলার্সে যেহেতু প্রজেক্ট করছে। কেননা কেউ হয়তো অ্যাস্ট্রোফিজিক্সে প্রজেক্ট করতে পারে, অনেক ক্ষেত্রে গ্রেড ওয়াইজ ডিসাইড হয় যে কে কোন প্রজেক্ট পাবে, কে কোন গাইড পাবে। তো যার হচ্ছে যে একটু কম্পারেটিভলি কম গ্রেড থাকবে সে হয়তো তার পছন্দের সাবজেক্টে পেলো না। তো এটা ম্যাটার করে, অনেক ক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় মার্কসের জন্য। সো মানে কোর্স ওয়ার্ক প্লাস প্রজেক্ট দুটো খুবই টাফ, আই নো, কিন্তু কিছু করার নেই, এটা করতেই হবে। 4 ইয়ার ব্যাচেলার্সগুলোর ফাইনাল ইয়ারে প্রজেক্ট করতে হয়, এটা আমি মোটামুটি নিজের পিএইচডির সময় আমি দেখেছিলাম
যে আমি যখন টিন্ডালে পিএইচডি করতাম তখন ওখানে যখন ইউসিসির একজন বিএসসি স্টুডেন্ট, ও মানে ব্যাচেলার্সের স্টুডেন্ট, ও হচ্ছে যে আমার স্যারের কাছে প্রজেক্টে জয়েন করেছিল। তো প্রজেক্টের আইডিয়াটা পুরোটাই যেটা স্যারের আইডিয়া, কিন্তু ওটা হচ্ছে যে মানে আমি এই পিএইচডি ব্যাচেলার্স প্রজেক্টের অ্যাডভার্টাইজমেন্ট ইনভলভ ছিলাম না, বাট আমার যতটুকু মোটামুটি আইডিয়া সেখান থেকে আমার মনে হয় যে ইউনিভার্সিটি যেহেতু টিন্ডাল ইউসিসি মানে ইউনিভার্সিটি কলেজ কর্কের অ্যাফিলিয়েটেড, সো ইউসিসির থেকে হচ্ছে যে ওরা হয়তো জানতে চায় যে কে বা কারা হচ্ছে যে এই বছর এই ইন্টার্ন হিসেবে স্টুডেন্টদের নিতে চায়, হায়ার করতে চায়। তো যারা হায়ার করতে চাইবে তো অ্যাকর্ডিংলি তাদেরকে একটা প্রপোজাল সাবমিট করতে হবে, ম্যাক্সিমাম হয়তো 1 পেজই হবে। আবার বলছি, এটাতে আমি এই বিএসসির অ্যাডভার্টাইজমেন্টটাতে আমি কখনো ইনভলভড ছিলাম না, তো জানি না, এটা আমার কমপ্লিটলি গেজ। কিন্তু এবার ওটা সিলেক্ট হলে তারপরে যেটা হবে যে একটা আইডিয়া, হয়তো 1 পেজ আইডিয়া দিয়ে তো আর একটা হবে না, তো সেটাকে এক্সিকিউট করতে হবে। আমি মোস্টলি যে ইন্টার্ন বা ব্যাচেলার স্টুডেন্টটা ছিল তাকে মোস্টলি যে এই কাজটার পরে এটা করতে হবে বা ইত্যাদি ইত্যাদি ডে বাই ডে ডিসকাশনগুলো আমার সাথে হতো। আমি কাইন্ড অফ ইনিশিয়াল ডেজ ওকে গাইড করেছিলাম, এবং তারপর হচ্ছে যে যখন কিছু একটা রেজাল্ট পেলাম দিয়ে স্যারের সঙ্গে আমরা সেটা ডিসকাস করেছি, এবং এইভাবে জিনিসগুলো চলতো। মানে প্রপার রিসার্চ আমি এটা বলতে চাইছি যে যেখানে একটা জাস্ট যে এইটা কেউ করেছে সেটা নয়, সেটা রিপ্রডিউস হলো, হ্যাঁ অফকোর্স, যে একটা মানে রিইনভেন্টিং দ্য হুইল করে কোনো লাভ নেই, যে আমি একই জিনিস আবার করলাম। হ্যাঁ, ওটা ওই যে জিনিসটা আমার লাগে, মানে রিসার্চ করতে গিয়ে যেটা সবার আগে ইম্পর্টেন্ট, যে আমি একটা কোনো অন্যের কাজ রেফারেন্স হিসাবে ধরলাম, সেটা রিপ্রডিউস করলাম, এবার সেখান থেকে নতুন কিছু খুঁজে বের করতে হবে। তো আমি আর ওই ব্যাচেলার্স আমরা দুজনে মিলে একটা বেসিক যে আইডিয়াটা ছিল সেটা একটা কোডটা সিমুলেশনের উপর যে বেস করে কোডটা সেটা আমরা উদ্ধার করি, এবং তারপরে ওই জিনিসটা রিপ্রডিউস হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে যে মেইন যে প্রজেক্টের আইডিয়াটা ছিল স্যারের, সেটাতে আমরা কাজ করি, এবং ইট ওয়াজ কোয়াইট গুড। মানে আমি পার্সোনালি খুবই খুশি ছিলাম প্রজেক্টটা করে, এবং আমার ধারণা স্যারও খুব খুশি ছিলেন, কেননা ওখান থেকে আমরা একটা কনফারেন্স প্রসিডিংস বের করেছিলাম। যাই হোক, নিজের কাজের একটু পাবলিসিটি করে দিলাম। তো এনিওয়ে, এবার ওই যে ছেলেটা কাজ করলো স্পিনট্রনিক্সে, মোর প্রিসাইজলি স্পিন হল ন্যানো অসিলেটার, কিন্তু আমি যতদূর জানি ও এখন ইম্পিরিয়াল কলেজ লন্ডনে আইসিএলে হচ্ছে যে ও অ্যাস্ট্রোফিজিক্সের উপর পিএইচডি করছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে আমি ব্যাচেলার্সে কোন প্রজেক্টে কাজ করছি ইট ডাজ নট ম্যাটার, ম্যাটার ইজ যে আমি রিসার্চটা শিখছি, এই জিনিসটা আমায় করতে হবে, কিভাবে করতে হবে। তো ও একদম প্রথম থেকেই ওই ছেলেটা বলেছিল যে আমি এসব এক্সপেরিমেন্ট বুঝি না, আমার অতটা ইন্টারেস্ট নেই, আমার থিওরিতে করতে যাওয়ার ইচ্ছে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম থিওরির কোনটা, তখন অ্যাস্ট্রো। এবার মানে হচ্ছে যে কমপ্লিটলি একটা অপোজিট, মানে আমি অ্যাস্ট্রোর থেকে দূরে আর ও হচ্ছে যে ন্যানোর থেকে দূরে, বাট আমরা দুজনে মিলে জিনিসটা এক্সিকিউট করেছিলাম, এবং ও যেহেতু এক্সিকিউট করেছিল মানে সেক্ষেত্রে আমরা রেফারেন্স হিসাবে নেচার বা নেচার ন্যানো টেকনোলজি এরকম এই পেপারগুলোকে রেফারেন্স হিসেবে ধরেছিলাম, যার জন্য মানে চ্যালেঞ্জিং ছিল, কিন্তু চ্যালেঞ্জিং কাজটা এক্সিকিউট করে সেই মজাও হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে রিসার্চ এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্ট্যান্ট, নট হোয়াট ইউ আর ডুইং। মানে বেসিক্যালি কাইন্ড অফ দুটো সিমিলার জিনিস, যে তুমি যদি কিছু কাজ না করো তুমি রিসার্চ এক্সপিরিয়েন্স গেইন করবে না, কিন্তু তোমাকে যে এই সাবজেক্টেই করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। মানে আমি যতদূর জানি, আমি যতটুকু শুনেছি এখানে, যে যারা পিএইচডিতে আসে মানে পোস্টডকের রেদার হচ্ছে যে এক্সপিরিয়েন্সড পার্টিকুলার একটা ফিল্ডে হয়ে গেলে তারপরে অন্য ফিল্ডে পাওয়া ডিফিকাল্ট, কিন্তু ব্যাচেলার্স থেকে পিএইচডি পাওয়া অতটা ডিফিকাল্ট নয়, কেননা গাইডরা মোস্টলি বলে যে তারা পিএইচডিরা এসে শিখে নেবে, ওদের কাছে 4 বছর টাইম থাকে, তো সেই 4 বছরে ওরা শিখে নেবে। এবার 4 বছরের পর টাইম লাগতেই পারে, যে ইনস্ট্রুমেন্ট খারাপ, বা আমি যেমন হচ্ছে যে যেটা সিচুয়েশনে কাটিয়েছিলাম, আই উইশ কাউকে যেন কাটাতে না হয়, যে কোভিড-19 মানে পুরো হোল ওয়ার্ল্ড বন্ধ,
তো সেরকম সিচুয়েশন আই হোপ হবে না। তো যাই হোক, তো ওই সিচুয়েশনে ল্যাব যাওয়া বন্ধ, তো সেখানে কি হবে? কিছুই হবে না। তো সেখানে শেখা সম্বল সিমুলেশন। তো এবার যখন ওই রিসার্চ এক্সপিরিয়েন্স বলছি, সেক্ষেত্রে ও যেমন সিমুলেশন শিখেছিল ছেলেটা, কিন্তু সিমুলেশনের অ্যানালিসিস করার জন্য ও পাইথনটা খুব ভালো করে রপ্ত করেছিল, আগে থেকে কিছু জানতো এবং যথেষ্ট ভালোভাবে রপ্ত করে। তো এই যে জিনিসটা মানে সিমুলেশন, ওটা ওর হয়তো আর কাজেই লাগবে না, মানে যেহেতু অ্যাস্ট্রোতে গেছে মাইক্রোম্যাগনেটিক সিমুলেশন ওর কাজেই লাগবে না, কিন্তু মাইক্রোম্যাগনেটিক সিমুলেশনের ডেটাটা অ্যানালিসিস করার জন্য ও যেটা করেছে সেটা হচ্ছে যে গিয়ে পাইথনটা খুব ভালো মতো শিখেছে। এবং আমার ধারণা ওই পাইথন যেহেতু শিখেছে, কোড এদিক ওদিক কম বেশি পাইথন, ম্যাটল্যাব এগুলোর কাছাকাছি সিমিলার হয়। আমিও পাইথনই বেশি প্রেফার করি, সো ম্যাটল্যাব অতটা করি না, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা এটা খুব কাজে দেবে। এবার এই যে কথাটা বললাম, এটার একটু কন্ট্রাডিক্টরি কথা বলি। কন্ট্রাডিক্টরি কথা বলতে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কিছু বন্ধুদেরকে জানি, ওদের নাম আমি নিচ্ছি না আপাতত, মানে ওরা দেখলে হয়তো বেদম খিস্তি মারবে, বাট যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ওরা নিউক্লিয়ার ফিজিক্সে বিশাল ইন্টারেস্টেড, মানে এবং ওরা কাইন্ড অফ নিউক্লিয়ার ফিজিক্সের বোধহয় ওই নিউক্লিয়াস সব দেখতেও পেতো, জানি না, মানে আমি বুঝতাম না, মানে ওখানে কি সব যখন ওই ইন ডিটেলে গিয়ে RGB কালার টালার কি সব বলছিল হ্যানা তেনা, আমি কিচ্ছু বুঝিনি, কিন্তু নোটস নিতাম। যাই হোক, তো ওরা এতটা ইন্টারেস্টেড, MSc-তে প্রজেক্টও করেছিল নিউক্লিয়ার ফিজিক্সে এবং যথেষ্ট ভালো প্রজেক্ট করেছে, মানে আমি যতটুকু যা বুঝেছি দুজনেই ওরা ভালো করে। কিন্তু ওরা পরে নেট গেট দিয়ে যখন নেট গেট পাস করলো এবং যখন পিএইচডি করতে গেল, পিএইচডি করার সময় রিয়েলাইজ করছে, এবং মানে ওটা ওদেরই কথা, কি হলো নিউক্লিয়ার ফিজিক্সে তো ফেসিলিটিই নেই অ্যাজ সাচ সেরকম, তাহলে কিভাবে কন্টিনিউ করব? আমি নিউক্লিয়ার ফিজিক্স বুঝি না, আবার বলছি আমি জানি না, আর আমি কোনো রকম যে মানে কোনো ফিয়ার মঙ্গারিং করতে চাইছি না যে এই হবে না ওই হবে না, ওটার জন্য পাড়ার কাকু কাকিমারা এনাফ, তো তোর দ্বারা কি আর হবে, সো তারা থাকতে আমি নতুন করে ভয় দেখাতে চাইছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, মানে আমার এই কথাটা বলার মধ্যে জাস্ট আমি একটা মেসেজ ডেলিভার করতে চাইছি, সেটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার না করলেও যদি নিজের ক্ষমতায় থেকে থাকে, মানে আমার রেজাল্ট ভালো আছে, আমি যেই স্যারের কাছে প্রজেক্ট করতে চাইবো আমি সেই স্যারকেই পাবো, সেরকম সিচুয়েশনে একটু হোমওয়ার্ক করে নেওয়া ভালো, যে আমি এই ফিল্ডটাতে যেতে চাই, সেটা আমার ফোটনিক্স হতে পারে, সেটা আমার স্পিনট্রনিক্স হতে পারে, কন্ডেন্স ম্যাটার হতে পারে, থিওরিটিক্যাল হতে পারে, বা কারো নিউক্লিয়ার ইন্টারেস্ট থাকলে নিউক্লিয়ার ফিজিক্সই হতে পারে, বা অ্যাস্ট্রোফিজিক্সও হতে পারে, কিন্তু সেটাতে আমি ফর এক্সাম্পল কেউ থিওরিতে করতে চাইছে, কেউ ICTS-এ গেল, বা মানে আরও HRI-তে গেল, তাদের জন্য খুবই ভালো, কিন্তু সেটা জাস্ট দেখে নেওয়া উচিত যে হ্যাঁ আমি এই জিনিসটা এখানে যাচ্ছি, এই ইনস্টিটিউটে এই ফেসিলিটিগুলো রয়েছে। যেমন আমি মোস্টলি IIT বা আইজার IISc এদের জিনিসগুলো কিছুটা, মানে যেহেতু আমি কন্ডেন্স ম্যাটারে করেছিলাম এবং তখন সার্চ করতাম, মোটামুটি এই জিনিসগুলো জানি যে ওদের ওখানে কেরিয়ার থেকে গিয়ে পজিশনস, ওপেন পজিশনসে গেলে পিএইচডি বা প্রজেক্টের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট পজিশনটা অলওয়েজ ওপেন থাকে, মানে অলওয়েজ ওপেন ইন দ্য সেন্স যে অ্যাডভার্টাইজ থাকলে কী কী লাগবে, কী কী এক্সপিরিয়েন্স যে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে চাইছে, যে আইদার ব্যাচেলার ডিগ্রি বা এই ডিগ্রি ওই ডিগ্রি হ্যান্ড ডিগ্রি ত্যান ডিগ্রি, যা যা লাগবে, যা যা এক্সপিরিয়েন্স লাগবে সেটা রয়েছে। যেমন IISc-র ক্ষেত্রে অনেক ক্ষেত্রে, যেমন ওয়েবসাইটে হয় কিনা আমি জানি না, কিন্তু আমি লিঙ্কডিনে একজন স্যারের প্রোফাইলে দেখেছিলাম যে যারা ব্যাচেলার্স আছে বা মাস্টার্স আছে, সেটা হচ্ছে যে স্যামসাং IISc জয়েন্ট হয়ে সেমিকন্ডাক্টরের উপর ইন্টার্নশিপ, এইরকম যে ছোট ছোট জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং মোস্টলি ওই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে ওখানে স্যালারিটাও লেখা থাকে যে এত টাকা দেওয়া হবে, সেটা 12,000 হতে পারে, যদি মাস্টার ডিগ্রি হয়ে যায় বোধহয় ওটা 25,000 হয়ে যায়, বা JRF-এর সমান ভ্যালু দেয়, আই ডোন্ট নো। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে সাবজেক্টটা কেন দেখে নেওয়া উচিত, ওরা মানে যখন পিএইচডি করতে ঢুকলো, একজন কানপুরে একজন ব্যাঙ্গালোরে, তখন ওরা বললো আমরা নিউক্লিয়ার ফিজিক্স করে লাভটা কী করলাম, আলটিমেটলি আমাকে তো স্ক্র্যাচ থেকে আবার ঘুরে শিখতে হচ্ছে,
বললাম আরে শিখে নিবি কি আছে। তখনও বললো আরে তোর তো 1.5 বছরের এক্সপিরিয়েন্সটা আছে না, মানে আমি সেমিস্টার শেষের পর থেকে সেকেন্ড সেমিস্টারের পরে যে গ্যাপ থাকে ওখান থেকেই মোটামুটি যখন ডিসাইড হয়ে গেছিলো আমি এই ফিল্ডে করবো ন্যানোম্যাগনেটিজমে, তো তখন আমি স্যারের ল্যাবে গিয়ে কাজটা টুকটাক করতাম। তো যার জন্য তো মানে আমি ওদের দাবি ওয়াইজ আমি কিছুটা এগিয়েছিলাম, হয়তো ছিলাম জানি না, কিন্তু আমরা আফটার অল একটা কিছু সময় পরে সব কিছুই ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু ওই যে ইনিশিয়াল ডেজের যে একটা 1-1.5 বছর শিখতে যাওয়া, সেই জায়গাটা বিএসসিতেই শিখে যেতে পারলে সুবিধে হয়। কতটা অন্যদের থেকে এগোবো বা এগোবো না, অনেক লাখ ফ্যাক্টর কাজ করে। মানে প্রচুর খেটেও হয়তো কিচ্ছু হবে না, আবার কেউ হচ্ছে যে কম খেটেও বেরিয়ে যেতে পারে। সো কাউকে চেজ না করে জাস্ট ইন জেনারেল হিসেবে আমি বলতে চাইছি যে একটু হোমওয়ার্ক করে নিও। যখন যারা পিএইচডি করতে চাইছে মোটামুটি তারা হোমওয়ার্ক করবে, আই নো, কিন্তু স্টিল একটু হোমওয়ার্ক করে নেওয়া ভালো। যে আমি যদি রিসার্চ করতে চাই আইআইটিতে বা আইজারে বা আইআইএসসিতে বা নাইজার, আরও যে ইনস্টিটিউটগুলো আছে জেএনসিএসআরএস সেক্টর, এখানে কি কি রিসার্চ ফেসিলিটি আছে। মানে এটা তো আমি বললাম আমার যারা বন্ধুরা, মানে আমার আরও খুব কাছের একজন আছে যে বোটানিতে পিএইচডি করছে, নতুন কলেজ, যথেষ্ট স্টুডেন্ট, সে 1.5 বছর ওয়েট করেছে জাস্ট কিছু এসিএম করবে বলে। ক্যান ইউ বিলিভ ইট? একটা পাতি এসিএম করতে 1.5 বছর ওয়েট করতে হয়েছে। তো আনবিলিভেবল। মানে আমি যখন শুনলাম ওকে ঠিক আছে দেখছি, দিয়ে আমি বন্ধুর থ্রু দিয়ে আমি ওকে ম্যানেজ করে দিই। এখনও মানে সি ওয়াজ কোয়াইট হ্যাপি যে ও এসিএমগুলো করতে পেরে গিয়েছে, এবং তারপরে পেপারও সাবমিট করেছে আমি যতদূর জানি। মানে বাকি কিছু হয়েছিল কিন্তু একটা বেসিক ফান্ডামেন্টাল স্টাডি হিসেবে এসিএমটা ছিল না। তো ওই যেরকম আমার বন্ধুর নিউক্লিয়ার ফিজিক্সে ইন্টারেস্ট আছে, সেমনি ও সুযোগ পেয়েছে, নতুন কলেজে সুযোগ পেয়ে গিয়েছে, ভালো। কিন্তু ওই যে ফেসিলিটিটা যদি না থাকে, সিম্পল একটা মেজারমেন্টের জন্য 1-1.5 বছর ওয়েট করতে হয়। তারপর আমি আবার আরেকজনকে জানি যে এমএসসিতে সিমুলেশনের ওপর, কমসল সিমুলেশনে ফোটোনিক্সের ওপর প্রজেক্ট করেছে, কিন্তু পিএইচডিতে গিয়ে জয়েন করেছে কন্ডেন্স ম্যাটারে, আরও প্রিসাইজলি বলতে গেলে ম্যাগনেটিজম সুপার কন্ডাক্টিভিটি বা বেসিক কিছু স্টাডি করলো, কিন্তু তারপর রিয়েলাইজ করলো যে আমার যে এই মেজারমেন্টটা করার জন্য আরপিএস লাগবে, এটা তো আমার ইন্ডিয়াতে এত সাচ ভালো কোয়ালিটির সেট আপ নেই, আমাকে যেতে হবে বিদেশ। এবার ইনস্টিটিউট তো বারবার টাকা দেবে না, কিছু ক্ষেত্রে নিজের গাঁঠের কড়ি খরচা করে যেতে হবে। তো এরকম কিছু কিছু জিনিস না অনেক কিছু থেকে থাকে যে খালি এক্সপিরিয়েন্সটা গেন করলাম, মানে ফিউচারটা একটু যদি না দেখে নিই তাহলে একটা প্রবলেম হয়। তো সেই জন্য আমি বারবার করে এই একটা জিনিসে আমি খুব ফোকাস করতে চাইছি যে একটু হোমওয়ার্ক করে নিও। এই ফিল্ডে আমি করতে চাই, ভেরি গুড। এই ফিল্ডে কোন ইনস্টিটিউট আছে, টিকমার্ক। এবং তারপর এই ইনস্টিটিউটে এই ফেসিলিটিটা আছে কি নেই, যদি থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না থাকে আই ডোন্ট নো। এবার আসি, মানে এটা বিদেশে আমি আমার আয়ারল্যান্ডের এক্সপিরিয়েন্সটা বললাম, যেখানে আমি ইনিশিয়াল ডেজে যখন ওই স্টুডেন্টটাকে গাইড করেছিলাম যে এই এই জিনিসগুলো এইভাবে করতে হয়, বা এই রেজাল্টটা এটা ঠিক নয়, বা এটা এখানেই করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেটা তো গেল বিদেশের গল্প, যে ওখানে ও ওইভাবে ইন্টার্নশিপ পেয়েছে। এবার আসি ইন্ডিয়ার প্রসঙ্গে। মানে ইন্ডিয়াতে রিসার্চ এক্সপিরিয়েন্স, বেসিক্যালি প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসোসিয়েট, ইন্টার্নশিপ, হোয়াট এভার। এবার আমার আইআইটি মাদ্রাসে জয়েন করার গল্পটা একটু অন্যরকম। আমি মাস্টার ডিগ্রির পর অ্যাপ্লাই করছি, পাচ্ছিলাম না কোথাও। তো কাইন্ড অফ মানে দেশ বিদেশ প্রচুর অ্যাপ্লাই করেছি, মোর দেন 200 মেবি, বা আরও বেশি, 250-250 তো মিনিমাম করেই ছিলাম। তখন যখন কেউ নেগেটিভ রিপ্লাই দিত তখনও মনে হতো যে সরি, উই ডু নট হ্যাভ এনি পজিশন অর ফান্ডিং। মানে মনে হতো বাহ, তো বিশাল কিছু পেয়ে গেলাম। তো ফাইনালি আমিও পাই, কিন্তু রিসার্চ প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে যে জয়েন করেছিলাম আইআইটি মাদ্রাসে, সেটার গল্পটা একটু মানে, তো আইআইটি মাদ্রাসে আমি যে জয়েন করেছিলাম ওটা আমি আমার এক বন্ধুর জন্য পাই।
অরবিন্দ ও হচ্ছে যে আইআইটি মাদ্রাসে ইন্টারভিউ দিতে গিয়েছিল এবং ওখানে আমার যে স্যার ডক্টর প্রমোদা কুমার নায়ক ওনার কাছে মানে ওনার হচ্ছে যে একে অরবিন্দকে ভালো লাগে এবং বলে যে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান জয়েন মাই গ্রুপ, আই হ্যাভ দিস ফান্ডিং অ্যান্ড দিস বাট ও বলে যে আমার তো ডিফারেন্ট ফিল্ডে ইন্টারেস্ট, সো হোয়াট ক্যান আই ডু, আই এম সরি বাট ইফ ইউ উইশ আই ক্যান ফরওয়ার্ড দিস অ্যাডভার্টাইজমেন্ট টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, সো স্যার ওকে। এবং তারপর আমি সিম্পল কাভার লেটার লিখি অ্যান্ড কাভার লেটারে আমি যে এমএসসিতে যে প্রজেক্টটা করেছিলাম, এমএসসির প্রজেক্টে আমি করেছি এই পদ্ধতিতে স্যাম্পল গ্রো করেছি, তারপর সেটাকে মেজারমেন্ট করেছি এবং মেজারমেন্টে এই জিনিসটা করেছি, মানে পুরো কাইন্ড অফ একটা আমার যে প্রায় 60-65 পেজের রিসার্চ থিসিস ছিল, মাস্টার্স থিসিস, সেটার সামারি একটা ছোট্ট করে যে ইন মাই এমএসসি প্রজেক্ট একটা লিখে দিয়েছিলাম। আর আমি আমার সিভি পাঠাই, মানে সিভিটা দেখলে এখন নিজের ওই সিভিটা দেখলে হাসি পায়, বাট ইটস ওকে। ওই সিভি দিয়েই আমি পেয়েছিলাম, মানে ইভেন ওই সিভিটা দিয়েই আমি পিএইচডিও পাই। সো ওই বয়সে হ্যাঁ আমার মনে হয় সিভিটা ঠিকঠাকই ছিল, যাই তো ওখানে ওটা পাই এবং স্যারের যা যা রিকোয়ারমেন্ট ছিল মোটামুটি, মানে যেহেতু ওই বন্ধুটা আমায় বলে দিয়েছিল, তো আমি ওই কাভার লেটারে অ্যাড্রেস করে দিয়েছিলাম এবং যার ফলে স্যারের আমার ধারণা ওখানে স্যার ওটা পড়ে মনে হয়েছিল যে হ্যাঁ আমার যা যা রিকোয়ারমেন্ট রয়েছে এ ফুলফিল করতে পারবে। তারপর স্যার জাস্ট বলেন যে আমি কবে জয়েন করতে পারবো, অ্যান্ড আমি জয়েন করি। এবং তারপরেও আমি আরও মনে পড়ছে না, আমি একটা কোনো আইআইটিতে বোধ হয় ওরকম ওই রিসার্চ অ্যাসোসিয়েট পজিশনে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওখানে গেট চেয়েছিল, মানে আমার ওই স্যারের থেকে কল পেয়েছিলাম, খুব সম্ভবত আইআইটি বিয়েই ছিল, আমি ভুলে গিয়েছি। তো কল পেয়েছিলাম যে জিজ্ঞেস করেছিল হোয়েন ক্যান ইউ জয়েন, আই সেড হোয়েন আই উইল হ্যাভ টু জয়েন, মানে আই ওয়াজ সো ডেসপারেট। কিন্তু ফোন রাখার আগে জিজ্ঞেস করলেন জাস্ট ওয়ান কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ গেট? আই সেড নো সরি, দ্যাট ওয়াজ আনফর্চুনেট। তো অনেক ক্ষেত্রে গেট লাগে। সো আমি অনেক রিসার্চ অনেক কিছু বললাম, কিন্তু আমার মনে হয় গেট বা কম্পিটিটিভ এক্সামগুলো ক্লিয়ার করে রাখা ভালো, কেননা অনেক ক্ষেত্রে যেটা হয় যে প্রজেক্ট অ্যাসোসিয়েট পজিশনে গিয়ে ওখানেই হয়তো পিএইচডি পেয়ে গেল, যাদের বিদেশ আসার ইচ্ছে নেই তাদের জন্য মানে এটা খুবই একটা গোল্ডেন অপরচুনিটি। যাই হোক, তো আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো খুব বেশি না বাড়িয়ে আমি জিনিসটা শেষ করতে চাইছি যে আমি আসলে যেটা বলতে চাইলাম যে আমি ওই অরবিন্দ থ্রু দিয়ে আমি আইআইটি মাদ্রাসের ডিরেক্ট স্যারকে অ্যাপ্রোচ করলাম এবং আমি পেলাম। এটা হচ্ছে যে একদম কাইন্ড অফ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বা ডিরেক্ট রেফারেন্স। এবার যাদের অরবিন্দ নেই তাহলে তাদের কি হবে? এনিওয়ে, তাদের জন্য আমি আছি, ডোন্ট ওয়ারি। যারা কন্ডেন্স ম্যাটারে আছে তাদের জন্য, মানে আমি যতদূর জানি যে বিএসসির বোধহয় ফাইনাল ইয়ার বা এমএসসির ফাইনাল ইয়ার এরকম সময় থাকলে বা উল্টোটা, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো। টিআইএফআরএ ইন্টার্নশিপের বের হয়, ওটা রেগুলার বেসিসে বের হয় এবং ওটা পিওরলি মেরিট বেসড। বা আরেকটা জিনিস হয় যে যেই স্যারের কাছে এমএসসিতে প্রজেক্ট করছে ওই স্যারকে যদি রিকোয়েস্ট করা হয়, উনি হয়তো মানে অনেক সময় ডিরেক্ট রেকমেন্ড করে দিতে পারেন যে ইউ ক্যান অ্যাপ্লাই হিয়ার, আই উইল গিভ ইউ দ্য রেকমেন্ডেশন। তো সেই ক্ষেত্রে এইভাবেও একটা পাওয়া যায়। এবার আমি ওই সুযোগটা, মানে এটা হতো বলে আমি জানতামই না, মানে আমি যতদিন না হচ্ছে যে আইআইটি মাদ্রাসে গিয়েছি তার আগে আমি জানতামই না যে এইভাবে হয়। তো এখন জানি, আমার মনে হলো এটা আমি শেয়ার করি। টিআইএফআর, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, বা ইসরো আছে, পিআরএল ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদে, বা জেএনসিএসআর কেমিস্ট্রি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক রয়েছে। আমি একটা লিস্ট অফ ইন্টার্নশিপের অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমি সার্চ করতে করতে পেয়েছিলাম, এই ভিডিওটা বানানোর জন্যই সার্চ করছিলাম, তখন পাই। তো ওখানে কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা খুবই আমার ধারণা এই লিঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। আর আরেকটা জিনিস, যারা পিএইচডিতে যারা ব্যাচেলার্সের পর প্রজেক্ট করবার কথা ভাবছে,
মানে মোস্টলি জব ডেসক্রিপশানে লেখা থাকে, জব ডেসক্রিপশান মানে জেডিতে লেখা থাকে যে এই স্যালারি দেবে, এই ওয়ার্কিং আওয়ার ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় মানে আমি যখন জয়েন করেছিলাম যা টাকা পেতাম এনাফ। মানে আমি পিএইচডি এমএসসি যেহেতু আমার হয়ে গিয়েছিল, সেই জন্য আমি একটা পিএইচডি স্টুডেন্ট ওই সময়ে, যেটা মানে ওই সময় ছিল 25,000 করে, তো 25,000 টাকা করে পেতাম, এখন যেটা বেড়ে গিয়েছে। তো আমার মনে হয় মানে স্যালারি কি দিচ্ছে কি না দিচ্ছে স্যালারিটা পরে ভেবে, রিসার্চ এক্সপিরিয়েন্সের কথা ভেবে আমি পার্সোনালি সাজেস্ট করব যে হয়তো এখন অনেক জায়গাতেই 37,000-এর জায়গায় 25,000 হয়তো দিচ্ছে, হ্যাঁ কম, কিন্তু হ্যাঁ এনাফ। মানে বাড়ির থেকে, বাবা মায়ের থেকে টাকা নিতে হচ্ছে না, আর কি চাই না। আমার পার্সোনালি মনে হয় এটা হলে ওয়েল অ্যান্ড গুড। সো অপরচুনিটিটা নিয়ে নেওয়া ভালো, কেননা সুযোগ না একবার চলে গেলে বিশাল ফাটবে, পরে সত্যি পাওয়া যায় না। তো যদি কেউ অপরচুনিটি পেয়ে থাকো, আমি বলবো নিয়ে নিও। তো এখানে মানে জাস্ট এটা এই কারণে আমি বারবার রিসার্চ এক্সপিরিয়েন্স, রিসার্চ এই জিনিসগুলো বলছি, কেননা এই জিনিসগুলো যদি কেউ গেইন করতে পারে তাহলে না অনেকগুলো অপরচুনিটি খুলে যায়। মানে ওই কুচুটে কাকিমা যারা পাড়ায় থাকবে, বা কাকু বা কাকিমা, এই এটা করলি না ওটা করলি না, ওই নেগেটিভিটিতে নয়, আমার কাছে এখন এইটা আছে, এই অপরচুনিটি রয়েছে, তাহলে আমি অ্যাকর্ডিংলি কি করব। আমি এমবিবিএস পেলাম না, জয়েন্ট এন্ট্রান্স ক্লিয়ার করতে পারলাম না, নিট পেলাম না, তাই বলে আমি হচ্ছে যে এখন নেক্সট 6 বছর ধরে শুধু নিটের প্রিপারেশন নেব, মানে আমার মনে হয় 6 বছর ওয়েস্ট করার কোনো মানে নেই। 6 বছরে ততদিনে হচ্ছে যে মানে বিএসসি এমএসসি ডিগ্রি হয়ে যাবে এইচএসের পরে। যাই হোক, মানে সেটা যারা করছে আমি তাদেরকে ছোট করছি না, আমি নিজেও 1 বছর নষ্ট করেছি, কিন্তু আমার জাস্ট মানে আমার নিজের মনে হয় ওই 1 বছর আমি নষ্ট না করলে বেটার হতো। তো সেই জন্য আমি সেই অভিজ্ঞতা থেকে মোটামুটি আমার মনে হলো যে এই জিনিসগুলো বিএসসি বা বিটেকের পর জানা জরুরি, বললাম। আর আপনি বা তুমি যদি এত দূর অবধি এসে থাকেন বা থাকো, তাহলে ভিডিওটা কেমন লাগলো 1 থেকে 10 স্কেলে আমাকে কাইন্ডলি জানাবে, কেননা যদি 8-এর কম হয় তাহলে প্লিজ কমেন্টে জানিও যে এই জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার আছে, এই জায়গাতে আমাকে হচ্ছে যে আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতে হতো, বা এই জায়গা লেন্দি হয়েছে, হোয়াট এভার ক্রিটিসিজম অলওয়েজ আই উইল অ্যাকসেপ্ট ইট, বাট ইট শুড বি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। বোগাস এরকম আমার মনে হয় বলতে ইচ্ছে হলে ভিডিও ছেড়ে বেরিয়ে যাওয়া ভালো। তো মানে আমার তাতে খারাপ লাগবে, কিন্তু না বলাটা প্রেফার করব। আর যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য কারোর হেল্পফুল হবে, তো আপনার চেনা জানা অবশ্যই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে তোমার কোনো পার্টিকুলার এই পয়েন্ট, এই সাবজেক্ট, এই ক্যাটেগরি মানে এই কোয়েরি রয়েছে, কমেন্টে লিখে জানাবে, আই উইল ডেফিনেটলি আনসার ইট। সি ইউ, বাই বাই।